একটা বিখ্যাত সংস্থা আছে সিএসডিএস, তারা রিপোর্টে বলছেন গুজরাট পুলিশের 68% মনে করে যে মুসলমানরা ক্রিমিনালের জাত, পশ্চিমবঙ্গ পুলিশের 68% মনে করে যে মুসলমানরা, ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষরা তারা হচ্ছে ক্রিমিনাল। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে বেল ইজ রুল, কমিটাল টু জেল ইজ অ্যান এক্সেপশন। হ্যাঁ, সেক্ষেত্রে শারজিল ইমাম বলুন, ওমর খালিদ বলুন, হ্যাঁ, তারা 5 বছর ধরে দিয়েছে। সুপ্রিম কোর্ট ওই রায়ের সূত্র ধরেই তো এক কথায় জামিন দেওয়া উচিত ছিল। ভারতবর্ষে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে। সংগঠন করেছেন বন্দি মুক্তি কমিটি, তার মানে কি আপনারা আসামিদের পক্ষে? দেখুন, প্রথম কথা হচ্ছে এই শব্দটাই হচ্ছে আইন বিরোধী শব্দ। অভিযুক্ত আর আসামি, প্রশাসন, পুলিশ, মিডিয়ার বৃহদাংশ তারা এটা গুলিয়ে দিতে চায়। এই যে বন্দে মাতরমের 150 শতবর্ষ নিয়ে কথা হচ্ছেন, একজনও বিজেপি বা তার আগের পার্টি জনসংঘ বা আরএসএস বা হিন্দু মহাসভা একজন নেতার নাম বলুক যে বন্দে মাতারাম বলে জেল কেটেছে, দেখাতো। বরং উল্টোটাই, যারা স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করেছে তাদের সঙ্গে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। সবকা সাথ, আদানি কা বিকাশ, 2 কোটি লোকের চাকরি প্রতি বছর দেবে বলেছিল। হ্যাঁ, কোটি বাদ চলে গেছে, বাদ দিয়ে দিয়েছে। দুজনের বিকাশ, দুজনের ক্রমাগত সম্পদ বৃদ্ধি, সারা পৃথিবী জুড়ে তাদের ব্যবসা করছে। তো এই যে রাষ্ট্রবিরোধী আপনি কথা বলছেন, আপনার ভয় পায় না? প্রথম কথা হচ্ছে যে এটা রাষ্ট্রবিরোধী নয়, আইনের কথা বলাটা, আইন অনুযায়ী বলাটা, এবং যে বেআইনি কাজ করছে, হ্যাঁ, তাকে চিহ্নিত করাটাই হচ্ছে আইন। বেআইনি করছে, পুলিশ কাউকে চড় মারতে পারে নাকি? তার মানে এরা বাংলায় কালী পুজোর বিরোধী। সারা পৃথিবীতে এরা ওই দৈহিকভাবে রিয়াজুলকে মেরেছে, আসলে এরা যুদ্ধ ঘোষণা করেছে, বিদ্বেষ পোষণ করছে, বন্ধ করতে চাইছে বাংলার কালী পুজো। আমরা যেটা সারা পৃথিবী জুড়ে সভ্য মানুষ যেটাকে অসভ্য বলে, বর্বর বলে, সেইটা গোলওয়ালকার থিওরাইজ করছেন। ওই জন্য ওরা তো ধর্ষক বলে না, ওদের দর্শনেই আছে, ধর্ষণ করাটা হচ্ছে মহান কাজ। জিআই এর পর্দায় আপনাদেরকে স্বাগত। শুরু করছি ফেস টু ফেস। আর আজকের ফেস টু ফেস এই এপিসোডে আমরা যাকে মুখোমুখি পেয়েছি তিনি হলেন মানবাধিকার কর্মী এবং বন্দি মুক্তি কমিটির সাধারণ সম্পাদক ছোটন দাস। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্ব। সকলকেই নমস্কার জানাচ্ছি, জিআই এর সমস্ত গ্রাহক এবং শ্রোতা, দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে মাসে আছি এই মাসটাতেই বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়, মাত্র কয়েকটা দিন আগে সেটা হয়ে গেল। আপনার কি মনে হয় যে 2025 সালে যেখানে বিশ্বায়ন ঘটে গেছে, পৃথিবী হাতের মুঠোয়, এআই চলে এসেছে, তখন এই মানবাধিকার দিবস উদযাপন করার কোনো প্রয়োজনীয়তা আছে? দেখুন, এখনো পর্যন্ত ভারতবর্ষে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে। আপনার গণতান্ত্রিক অধিকার, সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্নে সব আপনারা জানেন যে রিপোর্টারদের যে সংগঠন আছে তারা যে রিপোর্ট প্রকাশ করেছে, আন্তর্জাতিক যে রিপোর্ট প্রকাশ হয়েছে, তাতে ভারতের গতি ক্রমাগত নিচের দিকে যাচ্ছে। একই সঙ্গে ঘৃণা বিদ্বেষের চাষ হচ্ছে, ধর্ম বিশ্বাসের কারণে মানুষ আক্রান্ত হচ্ছে। ধর্ম প্রচার করা, ধর্ম বিশ্বাস করা মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার এবং ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকার, এবং সেই ধর্ম বিশ্বাস করার কারণে মানুষ আক্রান্ত হচ্ছে, পিটিয়ে মারা হচ্ছে, বুলডেজার দিয়ে বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, এবং ধর্ম পরিচয়ের কারণে নানাভাবে নিগৃহীত হচ্ছেন। এই কদিন আগে উড়িষ্যায় কি হলো, আসামে লাগাতার কি, আজকেই তো আসামের মুখ্যমন্ত্রী যা বলেছেন, হ্যাঁ, ভয়ঙ্কর কথাবার্তা বলছেন। তো আমাদের রাষ্ট্রনায়করা, ভারত রাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিলেন মানবাধিকার সনদ তারা মেনে চলবেন, এবং সেই মানবাধিকার সনদ এবং তারপরে আরও যে সমস্ত কভনেন্ট আছেন, ইন্টারন্যাশনাল কভনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, রাজনৈতিক যে অধিকারের প্রশ্ন, কালচারাল রাইটসের প্রশ্ন, সেই সমস্ত প্রশ্নে ভারত সরকার বলেছিল
নাগরিকদের এই অধিকারগুলো দেবে? সমকাজে সমবেতন আছে? নারী পুরুষের সমান মর্যাদা আছে? হ্যাঁ, আমরা কি দেখলাম, এমনকি মানুষ কি খাবে সেই সেই পছন্দের ক্ষেত্রেও হস্তক্ষেপ হচ্ছে। তার মানে বলতে চাইছেন যে মানবাধিকার ভারতবর্ষে ঠিক ঠিক মানুষ পায় না, তাই এই মানবাধিকার দিবস এখনো উদযাপন করেই চলতে হবে। পায় না, রাষ্ট্র পরিকল্পিতভাবে লঙ্ঘন করে। যেমন ধরুন, সুপ্রিম কোর্টের রায় আছে, বেল ইজ রুল, কমিটাল টু জেল ইজ অ্যান এক্সেপশন। মানে জামিন পাওয়াটা হচ্ছে সাধারণ নিয়ম, জেলে থাকাটা ব্যতিক্রম। আপনি যদি প্রিজন স্ট্যাটিস্টিক্স দেখেন, জেলে বন্দীদের 75%ই হচ্ছেন আন্ডার ট্রায়াল প্রিজন। আপনার ওমর খালিদ থেকে শুরু করে, শারজিল ইমাম থেকে শুরু করে 5 বছর ধরে আমাদের আদালত, এমনকি ধরুন সর্বোচ্চ আদালত তার নির্দেশ তারা নিজেরাই মানে কিনা এখন সন্দেহ হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, বেল ইজ রুল, কমিটাল টু জেল ইজ অ্যান এক্সেপশন। হ্যাঁ, সেক্ষেত্রে শারজিল ইমাম বলুন, ওমর খালিদ বলুন, হ্যাঁ, তারা 5 বছর ধরে রয়েছে। সুপ্রিম কোর্ট ওই রায়ের সূত্র ধরেই তো এক কথায় জামিন দেওয়া উচিত ছিল। আমরা কি দেখছি, কিন্তু মানুষ তার অধিকার পেল না। মানুষ পায়নি, রাষ্ট্র ক্রমাগত এবং সেই অধিকারগুলো হরণ ক্রমাগত করেছে। হরণ করছে। কিন্তু আপনি এই যে বারবার যারা বন্দী থাকেন তাদের পক্ষে কথা বলেন এবং সংগঠন করেছেন বন্দী মুক্তি কমিটি, তার মানে কি আপনারা আসামিদের পক্ষে? দেখুন, প্রথম কথা হচ্ছে এই শব্দটাই হচ্ছে আইন বিরোধী শব্দ। কারণ আইনে পরিষ্কার বলা আছে, ইন্টারন্যাশনাল কভেনেন্ট অ্যান্ড সিভিল পলিটিক্যাল রাইটস এবং ইউনিভার্সাল ডিক্লারেশনও বলা আছে, আনটিল প্রুভ গিল্টি অল অ্যাকিউজড আর ইনোসেন্ট। যতক্ষণ কোনো আইনে কোনো আদালত আমাকে দোষী সাব্যস্ত না করছে, ততক্ষণ আমি নিরাপরাধ। ফলে এই যে আসামি শব্দটা, অভিযুক্ত আর আসামি, প্রশাসন, পুলিশ, মিডিয়ার বৃহদাংশ তারা এটা গুলিয়ে দিতে চায়। ছোটন দাসের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, আমাকে পুলিশ হাতে হ্যান্ডকাপ পরিয়ে কোমরে দড়ি বেঁধে রাস্তায় দিয়ে টানতে থাকে। তারপর 5 বছর বাদে দেখা গেল গোটা মামলাটাই মিথ্যা। তখন কি পুলিশ ব্যান্ড পার্টি বাজিয়ে, প্রেস ডেকে, যে রাস্তা দিয়ে আমাকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে গিয়েছিল সেই রাস্তা দিয়ে অ্যানাউন্স করতে করতে যাবে? আচ্ছা, এই যে সভ্য সমাজ, আমাদের এত আইনের পরিবর্তন হচ্ছে, ন্যায় সংহিতা আসছে, তারপরেও আমরা দেখছি যে একটা মানুষকে গ্রেপ্তার করা হলো এবং তাকে 10 বছর, 15 বছর, 20 বছর জেল খাটানোর পরে বলা হলো বেকসুর খালাস। মানে এটা তো ধারাবাহিকভাবে ঘটছে। আমাদের বইতে আমরা তথ্য সহকারে দিয়েছি, কর্ণাটকের গুলবার্গ জেলার নিসার উদ্দিন, হুম। সে 26 বছর জেলে থাকার পরে সুপ্রিম কোর্ট থেকে মুক্তি পেয়েছে। মানে এমনও হচ্ছে যে আদালত একটু যদি ইম্পার্শিয়াল হয়, একটু যদি ইম্পার্শিয়াল মানে কি, ধর্মের ক্ষেত্রে? সব ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে তো বিশেষভাবে বলবো আজকের পরিস্থিতিতে। মানে এখানে দেখা যাচ্ছে যে বিশেষ ধর্মীয় গোষ্ঠীরাই এই বেশি দিন জেল খেটে বেকসুর খালাস হচ্ছে। এবং আপনি দেখবেন যে ভারতবর্ষের জেলখানায় এই মুসলিমদের অনেকে সংরক্ষণ চান না। আমি অনেক সময় একটু রসিকতার ছলে বলি, আপনাদের তো সংরক্ষণ আছেই, জেলখানা 50% আপনাদের সংরক্ষণ, না চাইতেই দিয়ে দিয়েছে সরকার। ভারতবর্ষের জনসংখ্যা 14%, আর জেলখানা পশ্চিমবাংলায় আপনি যদি দেখেন 30%, আর 50% হচ্ছে জেলখানায়। জেলখানা। এবং এই যে ধরুন ক্রমাগত আইন সম্পর্কে ভ্রান্ত ধারণা মানুষ ছড়িয়ে দেওয়া হয়। এমনকি আমি দেখেছি যে আদালতের দরজায় দেখবেন আসামি হাজির, ভাই আন্ডার ট্রায়াল প্রিজনার, তুমি আসামি বলছো কেন? হ্যাঁ, তো প্রথমেই আপনাকে দোষী সাব্যস্ত করে দেয়া হলো। তারপরে এরপর যেটা বলছিলাম, যে কর্ণাটকের গুলবার্গ জেলার নিসার উদ্দিন, ভাবুন তো, একটা ছেলে 26 বছর জেলে কাটালো, কে দায় নেবে? এবং আপনি দেখবেন বহু অমুক ব্লাস্টের ঘটনা, তমুক ব্লাস্টের ঘটনা, প্রথমেই মুসলমানদের ধরা হয় এবং তারপর দেখা গেছে 9 বছর, 10 বছর, 11 বছর
হ্যাঁ, পরে দেখা যাচ্ছে যে কজন লড়তে পারছে, বহু ক্ষেত্রে এত অসম লড়াই, এটা রবীন্দ্রনাথ ঠাকুর অসাধারণ বলেছে যে একটা কনস্টেবল, তার পক্ষে স্টিমার আছে, আর যাকে ধরে আনা হচ্ছে তার জন্য একটা পানসি পর্যন্ত নেই। নেই। ফলে এই অসম লড়াই যারা লড়তে পারছেন আমি তাদের স্যালুট করি। সেই অসম লড়াইতেও দেখা যাচ্ছে যারা লড়তে পারছেন, দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে গোটাটাই সাজা, গোটাটাই সাজা। এই যে আপনি এভাবে বলেন যে একটা রাষ্ট্র, একটা দেশ, একটা রাজ্য যখন কাউকে সাজা দিচ্ছে বা কাউকে অপরাধী বলছে, তখন আপনি বলছেন গোটাটাই সাজানো। তো এই যে রাষ্ট্রবিরোধী আপনি কথা বলছেন, আপনার ভয় পায় না? প্রথম কথা হচ্ছে যে এটা রাষ্ট্রবিরোধী নয়, সত্যি কথা বলাটা, আইনের কথা বলাটা, আইন অনুযায়ী বলাটা, এবং যে বেআইনি কাজ করছে, হ্যাঁ, তাকে চিহ্নিত করাটাই হচ্ছে আইন। বেআইনি করছে, পুলিশ কাউকে চড় মারতে পারে নাকি? ফিজিক্যাল পানিশমেন্ট দেয়া, দৈহিক শাস্তি দেবার অধিকার ভারতবর্ষের আইনে কি দেখাতে পারবে? পুলিশ ধরে নিয়ে গেছে, রুল দিয়ে পেটাচ্ছে। এই কদিন আগে লালগোলায় আমার রাজ্য কমিটির সদস্যের ছেলেকে, হ্যাঁ, লালগোলা থানার ওসি, সে মেরে এমন মেরেছে সে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, পারে নাকি? কিন্তু হ্যাঁ, পুলিশ যখন মারছে, আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি, ধরুন নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হচ্ছে, পেছন থেকে মেরে যাচ্ছে, ভিডিও ফুটেজ আছে, হ্যাঁ, কিন্তু তারপরেও তো কিছু হলো না। এইটা মুশকিল কি বলুন তো, আমাদের সমাজে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা রাজনৈতিকভাবে ব্যাপারটাকে নিয়ে যাই প্রথমে। সেই পুলিশের বিরুদ্ধে মামলা হচ্ছে না কেন? হ্যাঁ, কারণ রাজনৈতিক দলরা জানে যে কালকে আমরা ক্ষমতায় এলে এই পুলিশ এবং এই অপকর্ম আ- আমরা করব, এবং এই পুলিশকে দিয়ে করাবো। সেই জন্য দেখবেন যারা যত হইচই করে পলিটিক্যালি করে, অমুক মুখ্যমন্ত্রীকে জবাব দাও, তমুক জবাব, নিশ্চয়ই নৈতিক দায় তার আছে, কিন্তু সেই পুলিশ এই ভিডিও ভিত্তিতে সেই পুলিশের বিরুদ্ধে মামলা করা হয়েছে কেন? করা হয়নি। রাজনৈতিক দলদের এক অংশই হচ্ছে যে কালকে আমি ক্ষমতায় যাব, ফলে এই পুলিশ বাহিনীকে তো আমার লাগবে। যে কারণে দেখবে যত রাজনৈতিক হইচই হয়, কিন্তু নির্দিষ্টভাবে সেই পুলিশের বিরুদ্ধে, এবং রাজনৈতিক দলদের আমাদের মতো তো কঠিন অবস্থা নয়, তাদের অনেক বেশি ক্ষমতা। হ্যাঁ, তার স্পেসিফিক ভিডিও তুলে মামলা করা, হ্যাঁ, করতেই পারে। হয়েছে, মামলা হয়েছে পুলিশের বিরুদ্ধে। আপনি যেটা বলছেন যে এই যে কিছু মানুষ যারা অসম লড়াই লড়ছেন, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আদিবাসী এবং মুসলমান এই ধরনের মানুষদের সক্ষমতা কম এবং তাদের লড়ার ক্ষমতা কম, এবং তারাই বেশি পরিমাণে জেলে আছে। তো এর কি উত্তরণের কোনো পথ আছে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে সামনে মুসলমানরা, সামনে আদিবাসীরা, এই যারা আজকে দিল্লিতে ক্ষমতায় আছে বিজেপি, এরা ঘোরতর আদিবাসী বিরোধী, নারী বিদ্বেষী। মানে সবকা সাথ সবকা বিকাশ সত্যি না। সবকা সাথ, আর উম, আহ, আদানি কা বিকাশ, আচ্ছা, আর সব জনগণের? আম্বানি কা বিকাশ। এই যে বলছে না যে 2 কোটি লোকের চাকরি প্রতি বছর দেবে বলেছিল, হ্যাঁ, কোটি বাদ চলে গেছে, বাদ দিয়ে দিয়েছে। দুজনের বিকাশ, দুজনের ক্রমাগত সম্পদ বৃদ্ধি, সারা পৃথিবী জুড়ে তাদের ব্যবসা বাড়ছে। ফলে কি বলুন তো, যে আসলে এরা আহ, এরা প্যাথোলজিক্যালি লায়ার, মিথ্যে মিথ্যে কথা বলে। যেমন ধরুন এখন দেশপ্রেম নিয়ে, মুসলমানদের দেশপ্রেম নিয়ে কোশ্চেন করছে। হ্যাঁ, হ্যাঁ, মানে এই মুসলমানদেরকে রাষ্ট্রবাদী হতে হবে। আপনি জিজ্ঞাসা করুন তো উল্টো দিক থেকে, এই যে বন্দে মাতরমের 150 বর্ষ নিয়ে কথা হচ্ছেন, হুম। একজনও একজনও বিজেপি বা তার আগের পার্টি জনসংঘ বা আরএসএস বা হিন্দু মহাসভা একজন নেতার নাম বলুক যে বন্দে মাতারাম বলে জেল কেটেছে, দেখাতো। বরং উল্টোটাই হয়েছে, যারা স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করেছে তাদের সঙ্গে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। ফলে আহ, এরা মুসলমানদের উপর রাগের আর একটা বড় কারণ হচ্ছে, আপনি দেখবেন যে ধরুন 1857 সাল, এটা ছোট করে অনেকেই বলেন সিপাহী বিদ্রোহ, আমি বলি না, হুম।
হ্যাঁ, কার্ল মার্কস বলেছেন এটা ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ, আমি ওটা বিশ্বাস করি। সেই যুদ্ধের নায়ককে দ্বিতীয় বাহাদুর শাহ, জাফর। হ্যাঁ, তার এই লড়াইতে কে আছে? মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে নানা সাহেব, তাতিয়া টোপে। হ্যাঁ, এই যে ধরুন দ্বিতীয় বাহাদুর শাহকে সামনে রেখে আপনার নানা সাহেব, তাতিয়া টুপি, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, এ সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। তাদের আওয়াজ কি? দিল্লি চলো, বাহাদুর শাহকে সম্রাট করো। হ্যাঁ, ইংরেজদের তারা এই। এবং আপনারা জানেন যে 1857 সালের এই স্বাধীনতা যুদ্ধ যখন ব্যর্থ হয়, হাজার হাজার দ্বিতীয় বাহাদুর শাহকে নিয়ে গিয়ে রেঙ্গুনের জঙ্গলে ফেলে দিলেন। তার ছেলেদের কি দুরবস্থা হয়েছিল, তাদের তো হত্যা করা হয়েছিল। আসলে এই রাগটা হচ্ছে মুসলমানদের উপর, বিজেপি নেতাদের রাগ হচ্ছে এরা ইংরেজের দালাল। আরে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে তারা ভারতবর্ষ থেকে ইংরেজদের হাঁটাবার লড়াই করেছিল। ফলে ইংরেজদের দালালদের যা পরিণতি হয়, হ্যাঁ, তুমি আমার মনিবদের তাড়িয়েছো, ফলে সেই রাগ। বন্ধুর শত্রু আমারও শত্রু। আচ্ছা, এই যে আপনি বলছেন যে বহু বছর ধরে এই বিভাজনটা আছে, আজকে আমরা দেখতে পাচ্ছি অতি সম্প্রতি যে কলকাতার বুকে একজন গরিব প্যাটিসওয়ালা, তার নানান ছলনা করে তাকে হেনস্থা করা, মারা, তার প্যাটিস ফেলে দেওয়া, এবং তারপর দেখলাম যে সরকার একটা নাম কওয়া আসতে তাকে অ্যারেস্ট করলো, সঙ্গে সঙ্গে তাদেরকে ছেড়ে দিল যারা অভিযুক্ত। আপনি কি বলবেন? দেখুন, প্রথমত বলি যে প্রকাশ্য স্থানে ধরুন ধর্ম প্রচার করা, ধর্ম পালন করা, এটা গণতান্ত্রিক অধিকার, ভারতবর্ষের সাংবিধানিক অধিকার। একদম। হ্যাঁ, কে কোরআন পাঠ করবেন, এটা এই এই অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়েছে, কারোর দয়ায় নয়। ওখানে গীতা পাঠ করছেন, কিন্তু উদ্যোক্তারা কি কখনো অ্যানাউন্স করেছেন, ঘোষণা করেছেন যে ওইখানে কোনো ধরনের কিছু খাবার ফেরি করা যাবে না? দেখাতে পারবে? আর পাবলিক প্লেসে নিষেধাজ্ঞা ছিল না, কোনো নিষেধাজ্ঞা ছিল না। এখানে আমিষ নিরামিষ ছাড়া কিছু বিক্রি করা যাবে না, মাইকে একবার অ্যানাউন্স হয়েছে? হয়নি না। ফলে কি বলুন তো, ফলে এই গোটাটাই বেআইনি। পুলিশ তারপরেও যে মার খেলো, যার প্যাটিস ফেলে দেওয়া হলো, সে কি বিচার পেল? মানে এর চেয়ে আরো আমি প্রসঙ্গে আসবো, তার আগে বলবো যে এই যে বলছে না যে আমিষ, আসলে এরা কিন্তু সনাতন ধর্মের নামে এদের সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। আমরা বাংলার মানুষরা এবং ভারতবর্ষের মানুষরা আমরা হিন্দু ধর্মের প্রচারক হিসেবে কাকে জানি? বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ। স্বামী বিবেকানন্দ সম্পর্কে এই যে বই শঙ্কর লিখেছেন আহারে অনাহারে, এর 132 পাতায় স্বামী বিবেকানন্দ ছোট ভাই মহেন্দ্রনাথ দত্ত তিনি লিখছেন, পরমহংসদেব দেহ রাখার পরের বছর এই কলকাতায় আপনার যোগোদ্যানে, নারকেল ডাঙ্গার ওখানে যোগোদ্যানে তার বাৎসরিক হচ্ছিল। সেই বাৎসরিক অনুষ্ঠানে স্বামীজি নিজে, মানে স্বামী বিবেকানন্দ নিজে মানিকতলা থেকে কই মাছ কিনে নিয়ে গিয়ে ভোগ দিয়েছিলেন পরমহংসদেবের উদ্দেশ্যে, আমিষ দিয়েছিলেন। এবং লিখছেন, ঠাকুরের ভোগ নিয়ে মাঝে মাঝে প্রিয়জনদের মধ্যে 1887 সালে কাকুরগাছি যোগোদ্যানে পর নরেন্দ্রনাথ মানিকতলার বাজার থেকে কই মাছ কিনে এনে যোগোদ্যানে ঠাকুরের ভোগ দিয়েছিলেন 1887 সালে। 1886 সালে পরমহংসদেব দেহ রাখেন, 1887 সালে যোগোদ্যানে। এবং স্বামী বিবেকানন্দের বাবা বিশ্বনাথ দত্ত, তার বাড়িতে মাংস এবং পোলাও হতো। মানে বিবেকানন্দ যখন মারা গেছিলেন তখন পেপারে হেডলাইন হয়েছিল যে মাংস খেকো সন্ন্যাসী চলে গেলেন। হ্যাঁ, একেবারে। কিন্তু মানে স্বামী বিবেকানন্দ থেকেও এরা বড় ধর্মপ্রাণ। আসলে এরা হিন্দু ধর্ম বিদ্বেষী। আসলে এই যে ধরুন আমিষ, মানে আচ্ছা কালী পুজোয় তো পাঠা বলি হয়,
আসলে এমনকি মহিষ বলি। সব হ্যাঁ বলি হয়। তার মানে এরা বাংলায় কালী পুজোর বিরোধী। সারা পৃথিবীতে এরা ওই দৈহিকভাবে রিয়াজুলকে মেরেছে, আসলে এরা যুদ্ধ ঘোষণা করেছে, বিদ্বেষ পোষণ করছে, বন্ধ করতে চাইছে বাংলার কালী পুজো। দুর্গাপুজোতেও বলি হয়। হুম। এরা এমন বাংলা বিদ্বেষী, আমি বাঙালি বিদ্বেষী বলছি না, কিন্তু বাংলায় যারা হিন্দি ভাষায় কথা বলেন, আপনার উর্দু ভাষায় কথা বলেন, আহ, আপনার উড়িয়া ভাষায় কথা বলেন, আসামি ভাষায় কথা বলেন, সবাই বাংলায় আছেন। আমি বলছি বাংলা বিদ্বেষী, ফলে বাংলার সংস্কৃতির বিদ্বেষী এরা। এই রিয়াজুলকে মারার মধ্যে দিয়ে ওরা বার্তা দিচ্ছে যে বাংলায় আমরা দুর্গাপুজো করতে দেব না। দুর্গাপুজোয় বলি হয়, কালী পুজোয় বলি হয়, ছাগ বলি হয়, আমিষ। এবং সারা পৃথিবীতে যারা আমিষ ভোজন করে তাদের বিরুদ্ধে এরা যুদ্ধ ঘোষণা করেছে। ফলে এরা হিন্দু ধর্মের বিদ্বেষী। আমি হিন্দু ধর্মের কথা শুনবো রামকৃষ্ণ, এই যে রমারোলা রামকৃষ্ণদেবের জীবনী লিখেছেন, হ্যাঁ, আজ থেকে 55 বছর আগে এই বইটি বেরিয়েছে। সেখানে রমারোলা লিখছেন যে রামকৃষ্ণ, স্বয়ং রামকৃষ্ণদেব তিনি ইসলাম ধর্ম নিয়েছিলেন। হিন্দু ধর্ম মানে ভাবুন কতখানি উদার ধর্ম। এখনো তো বেলুড় মঠে একটা ছোট জায়গা আছে যেখানে পীরের একটা থান করা আছে। হ্যাঁ, ফলে এরা হিন্দু ধর্মের সর্বনাশকারী। তা নাহলে দেখুন বিহারে বিহারে এসআইআরে 80 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে, এরা কেটে দিয়েছে। হ্যাঁ, ওই বিজেপির, এখন তো ইলেকশন কমিশন না, ওটা বিজেপি কমিশন। হ্যাঁ, বিজেপির ক্যাডার বসে আছে আর কি, আরএসএস এর কর্মী বসে মানে আছে। এটা তো বলছে আমাদের রাহুল গান্ধী। ঠিকই বলছে, ঠিক কথা তো সবাই একই বলবেন। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একমাত্র পাগল ছাড়া কেউ বলবে পশ্চিম দিকে ওঠে? আর মিথ্যেবাদীরা বলবে। হ্যাঁ, যেমন গণেশ কুমার মিথ্যেবাদী। হ্যাঁ, ওই প্রথম কথা হচ্ছে যে বিহারে 80 লক্ষ মানুষের নাম ওরা কেটে দিয়েছে, তার মধ্যে 60 লক্ষ হচ্ছে হিন্দু ধর্মের মানুষ। মানে কি পরিমাণ হিন্দু বিদ্বেষী। এবং আপনি দেখুন বিহারে সবচেয়ে বেশি নাম বাদ গেছে মহিলাদের, মানে মহিলা বিদ্বেষী। মহিলা বিদ্বেষী। এবং এরা নিচু জাত, মানে বেটি বাঁচাও বেটি পড়াও এ সবটাই হচ্ছে এদের জুমলা। জুমলা, সবটাই মিথ্যাচার। বেশ, আপনি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, করেছি। কিন্তু আপনি নিজেই বলছেন সংবিধান বিরোধী, আইন বিরোধী, আপনি নিজেই ফর্ম ফিল আপ করলেন। দেখুন দুটো জিনিস আছে, এসআইআর করতে চাইছে কেন? ইলেকশন কমিশন এসআইআর সংবিধানের বাইরে গিয়ে, আইনের বাইরে গিয়ে তারা এটা করছে। কেন করছে? তারা চাইছে, এতদিন জনগণ সরকার নির্বাচন করত, এখন সরকার ভোটার নির্বাচন করবে। বিহারের গয়া জেলায় 10টা আসন আছে, 2.5 লক্ষ ভোটারের নাম কেটে দিয়েছে। তার মানে 10টা আসনে, প্রত্যেক আসনে গড়ে 25,000। 2020 সালের নির্বাচনে ওই 10টা আসন ইন্ডিয়া জোটের পক্ষে জিতেছিল সবাই। আচ্ছা। এবারে ওই 25,000 ভোট গড়ে কেটে দেওয়ার ফলে দেখা গেছে যে ওই 10টা আসন এনডিএ জিতেছে। অর্থাৎ আমি বলছি যে ইন্টেনশনটা কি, ইলেকশন কমিশনের কাজটা কি, যে বিজেপিকে জেতাতে হবে এবং বিজেপি বিরোধী ভোট বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো এইবার কিন্তু অমিত শাহ তো বলছেন যে নির্বাচন কমিশন আর তাকে তার নিজের মতো করে কাজ করবে। তো অমিত শাহ কি ইলেকশন কমিশন নিয়ে বলা? স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ কি ইলেকশন কমিশন স্পোক্স পারসন? ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, স্বাধীন সংগঠন। তার তার লোকেরাই ওদের নির্বাচিত করা লোক আর কি, গণেশ কুমার, সে যথেষ্ট দক্ষ দালালি করা। তার হয়ে ব্যাট করার অমিত শাহ দরকার পড়ে না। আর যে 3জন আছে সে 3জন যথেষ্ট ব্যাট করছে, ভালো ব্যাট করছে। এই ক্ষেত্রে কি রাহুল গান্ধী যেটা বলছেন যে এই যে ভোট চুরির একদম তথ্য দিয়ে দিচ্ছেন, আপনি সহমত? আপনি রাহুল গান্ধী কেন, বিহারে রিপোর্টার্স কালেক্টিভের রিপোর্ট যদি দেখেন, এতদিন আমরা শুনেছি যে রাজনৈতিক দলেরা এই ভোটার তালিকায় কারচুপি করে। কারচুপি করে, মানে দুটো মৃত ভোটারের নাম বাদ দিতে দিল না,
বা দুটো চলে গেছে সেই নাম রেখে দিয়েছে। ইলেকশন কমিশনকে দেখেছেন কখনো নিজে নিজে ভুয়ো ভোটারের নাম ঢোকাচ্ছে? কিন্তু ব্রাজিলের তারকা এখানে কি তাহলে করেছে? ইলেকশন কমিশনই তো করেছে এটা, একাধিক জায়গায়। একাধিক জায়গায়, 22 জায়গায়। বিহারে তথ্য আছে এবং সেই সমস্তটাই ইলেকশন সুপ্রিম কোর্টে জমাও দেওয়া হয়েছে। একটা বাড়ির ঠিকানায় 800 ভোটার, ধরুন এই বাড়িতে 800 লোক থাকে, এবং বিহারের যে আর্থসামাজিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা, তাতে হিন্দু মুসলমান, ব্রাহ্মণ এবং শূদ্র এক বাড়িতে থাকে না। 800 লোক, বিভিন্ন ধর্মের মানুষ একই বাড়িতে আছে। এমনকি সেদিন যোগেন্দ্র যাদব বলছিলেন যে তামিল তামিল ভাষার নামও আছে এতে। 14.5 লক্ষ ডবল এন্ট্রি আছে, দেখানো হয়েছে, ধরে ধরে দেখানো হয়েছে। আমি ছোটন দাসের নাম 29 নম্বর বুথে, আমি ছোটন দাস একই ফটো 30 নম্বর বুথে, 31 নম্বর বুথে, সব ইলেকশন কমিশন চান। তা আপনার এই কথা শুনলে তো আমাদের যারা দর্শক আছেন, শ্রোতা বন্ধু আছেন, তারা তো হতাশ হয়ে যাবে। ধরুন, কিন্তু বাস্তব সত্যটা, বাস্তবে লড়তে গেলে বাস্তবটা আগে ভালো করে বাস্তব অবস্থাটা জানতে হয়, কঠিন পরিস্থিতি বুঝতে হয়, তাহলে আপনি সঠিক পদক্ষেপ নিতে পারবেন। তা নাহলে ওদের মিথ্যা প্রচারে, গদি মিডিয়ার যে প্রচার, হ্যাঁ, কনসার্ট বাজছে। আচ্ছা, কোনো মিডিয়াতে দেখেছেন যে এই যে 14 লাখে যেগুলো বলছি, এইগুলো নিয়ে কখনো সান্ধ্য বৈঠক হতে দেখেছেন কোনো বড় বড় চ্যানেলে, নির্ভীক চ্যানেলে বলে যারা বলেন, কখনো দেখেছেন বলতে? হ্যাঁ, আচ্ছা, ধরুন বিজেপি এরকম ভাবে জিতে গেল, তাহলে তো দেশের ভালো হবে, কারণ রাম রাজিত্ব হবে, হিন্দু রাষ্ট্র হবে। আপত্তি কোথায়? দেখুন, প্রথমত হচ্ছে আহ, জিতে তো আছেই, জিতে তো আছেই, ভালোটা কি হয়েছে? বলেছিল তো যে প্রতি বছর 2 কোটি মানুষের চাকরি, 11 বছরে 22 কোটি মানুষ। আচ্ছে দিন এসছে। কতজন চাকরি পেয়েছে? হ্যাঁ, 15 লাখ টাকা করে দেবে বলেছিল। আমি বলি অন্তত যদি বিজেপির লোকরাও পেত, তাহলে ধরুন বাংলায়, বাংলায় তো বঞ্চনার লাইন আর কি। যদি বিজেপির যারা বিজেপির হয়ে বুথে খাটাখাটনি করেছেন, এই 15 লাখ টাকা যদি তারাও পেত, আমি আমি বলছি যে সে যে বাংলার মানুষ, আমি বলবো যে অন্তত বাংলার মানুষ পেয়েছে। আচ্ছা, আপনি যে বাংলার কথা বলছেন, বাংলার কথা একটু বলি। সেটা হলো যে বাংলায় আমরা বর্তমানে দেখছি যে যে মন্দির মসজিদের রাজনীতি। মমতা ব্যানার্জি এক এক করে নানান জায়গায় নানান মন্দির তৈরি করছেন, আর হুমায়ুন কবির পাল্টা বাবরি মসজিদ করছেন। কি বলবেন? দেখুন, আমি একেবারে এক কথাই বলবো, ধর্মাচরণ করার অধিকার সাংবিধানিক অধিকার, যে কেউ করতে পারে। এখন এই ধর্মাচরণের পিছনে আপনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা যদি শুধু ধর্ম হয়, হ্যাঁ, এই ধরুন গীতা পাঠ, বাংলার প্রতিটা ঘরে ঘরে মানুষের ঘরে গীতা আছে, আমার বাড়িতেও আছে। হুম, হ্যাঁ, আমার বাড়িতেও আছে। হ্যাঁ, তো হঠাৎ এই যে আপনার এত হইচই করে এটা পাঠ করার উদ্দেশ্য কি? সামনে ভোট বলে? এ ব্যাপারে আপনার ধর্মপুস্তক কি বলছে আপনাকে 2-4 কথা বলি। বলছেন যে ধর্ম নিয়ে যদি, বিশেষ উদ্দেশ্য নিয়ে যদি আপনি ধর্ম করেন, হ্যাঁ, তাদেরকে ধর্ম বণিক বলা হয়, ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী বলা হয়। এটা আমরা বলছি না, এই বইটা লিখেছে, এটা বিশ্বভারতীর প্রকাশিত বই, হুম। এবং হিন্দু মুসলমানের যুক্ত সাধনা বলে একটা অংশ আছে, ক্ষিতিমন সেনের লেখা, মানে আমাদের অমর্ত্য সেনের দাদু, অসাধারণ বই। সেখানে তিনি বলছেন, দেখুন, মানবদেহে যথার্থ দেবালয়, সেই মানব দেহকে যে নিগ্রহ করে, তাহার প্রতি নিষ্ঠুরতা করে, তা ধর্মকর্ম সবই বৃথা। তাহলে প্যাটিসওয়ালাকে মারা যেত না? এটাই হিন্দু ধর্ম, মানে এটাই হচ্ছে হিন্দু কিন্তু ধর্ম। কিন্তু তারপরেও আপনি যদি বলেন এটাই হিন্দু ধর্ম, হ্যাঁ, তারপরেও সেই সমস্ত অভিযুক্তদেরকে ডেকে এনে গলায় মালা পরানো হলো। আসলে কি বলুন তো, বিজেপি একটা অসভ্য বর্বরের দল। তা নাহলে ধর্ষকদের ধর্ষকদের মালা পরায়, দেখেছেন তো ওই গুজরাটে
ওই মামলায় যখন ছাড়া পেল। আসলে কি বলুন তো, আমরা যাকে ধর্ষক বলি বিজেপি তা বলে না। বিজেপি আইডিওলজিক্যালি ধর্ষকের পক্ষে। আপনি গোলওয়ালকারের লেখা যদি পড়েন, হ্যাঁ, সেখানে দেখবেন বলছে একটা another more courageous rule was that the first offspring of a married woman of any class must be fathered by a Nambudri Brahmin. আমার যদি কোনো দলিত মেয়ে বা কায়স্থ মেয়ে, তার বিয়ের প্রথম রাত এবং প্রথম সন্তান ব্রাহ্মণের ঔরসজাত হতে হবে। তার কারণ হলো যে যারা আদিবাসী, আমরা পিছিয়ে পড়া মানুষ, আমাদের চেহারা খারাপ, আমাদের বুদ্ধি খারাপ, আমাদের মেমোরি খারাপ, যদি ওই ব্রাহ্মণ এর ঔরসে যদি কোনো বাচ্চা হয় তাহলে দেশে ভালো ভালো নতুন প্রজন্ম সৃষ্টি হবে। মানে তার মানে ভাবুন যে আমরা যেটা একমাত্র রাজনৈতিক দল, আমরা যেটা সারা পৃথিবী জুড়ে সভ্য মানুষ যেটাকে অসভ্য বলে, বর্বর বলে, সেইটা গোলওয়ালকার থিওরাইজ করছেন। ওই জন্য ওরা তো ধর্ষক বলে না। ওদের ওদের দর্শনেই আছে ধর্ষণ করাটা হচ্ছে মহান কাজ, এবং সেটা একটা বিশ্ববিদ্যালয়ের মিটিংয়ে বলছেন গোলওয়ালকার। তো তারই তো উত্তরসূরি এরা। যেমন ব্রিটিশের দালাল, তেমনি ধর্ষকদের মনে করে যে এরা উত্তম কাজ করেছে। কিন্তু এই কথা কি অর্জুন সিং জানে না? সে তো উল্টো বলছে যে কোরআন শরীফে নাকি লেখা আছে ধর্ষণ করা ভালো। যদি লেখা থাকে দেখাক। আমি কোরআন পড়িনি, ফলে আমি ডিফেন্ড করতে পারবো না। যদি থাকে মুখে বলেন, আমি তো দেখালাম, এরকম দেখিয়ে বলুক, হ্যাঁ, মামলা করুক না কোরআনের সেই অংশ নিয়ে, তাহলে বাংলায় মানুষ ইয়ে করতে পারবেন। কোরআনের কোথায় আছে, কোন আয়াতে আছে বলুক, আমি পড়ে নেবো। আমার বাড়িতে কোরআন আছে, দুর্ভাগ্য যে পড়ার সময় হয়নি, পড়ে নেওয়া উচিত। বেশ, তাহলে এই যে আমাদের মন্দির মসজিদের রাজনীতি, এটা কি পশ্চিমবঙ্গে চলতেই থাকবে? আপনি দ্বিতীয় যেটা বললেন যে এমন মামলা দেয়া হলো যে মামলায় ছাড়া পেয়ে গেল, নিঃসন্দেহে নৈতিক দায় সরকারের। কিন্তু আমি আপনাকে বলি যে একটা বিখ্যাত সংস্থা আছে, আপনারা জানেন, আপনি মাস্টারমশাই মানুষ, জানেন যে CSDS বলে একটি সংস্থা আছে। হ্যাঁ, সেই সংস্থা, লোকনীতি বলে 4টি সংস্থা মিলে এবছর প্রতি বছরই পুলিশের উপর একটা রিপোর্ট প্রকাশ করে। এবছরে যে রিপোর্ট প্রকাশ করেছে 250 পাতার রিপোর্ট, সেন্টার ফর দ্য স্টাডিজ অফ ডেভেলপিং সোসাইটি, CSDS, বিখ্যাত সংস্থা। তো তারা রিপোর্টে বলছেন গুজরাট পুলিশের 68% মনে করে যে মুসলমানরা ক্রিমিনালের জাত, পশ্চিমবঙ্গ পুলিশের 68% মনে করে যে মুসলমানরা, ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষরা তারা হচ্ছে ক্রিমিনাল। ফলে তারা এটা বিশ্বাস করে যে রিয়াজুল কি করেছে, হ্যাঁ, নিশ্চয়ই কিছু করেছে। ফলে নট বাই ল, মানে সে লস করে, দামে লস করে সে চিকেন প্যাটিসকে ভেজ প্যাটিস বলে বিক্রি করছিল। এটা ওই যে পুলিশ অফিসার করেছে তারা এটা বিশ্বাস করে, নট বাই ল বাট বাই আইডিওলজি। এটা শুধু পুলিশের ক্ষেত্রে না, এটা জজেদের ক্ষেত্র। এসব জজেরা তো ইম্পিউনিটি ভোগ করেন, ফলে যদি ইম্পিউনিটি অর্থটা খুব খারাপ অর্থে, অত্যাচারীদের নিরাপত্তা দেওয়া, এখন জজেরা হচ্ছে গর্ববোধ করে আমার ইম্পিউনিটি আছে, ফলে আমার কেউ কিছু করতে পারবেন না। কিন্তু ঘটনা হচ্ছে বহু রায় আছে যে আন্তর্জাতিক এবং আমাদের দেশের ন্যায় বিচারের ধারণার বিরুদ্ধে। নট বাই ল বাট বাই আইডিওলজি। দেখছেন না, সেদিন সুপ্রিম কোর্ট বলছিল যদি গ্রস মিস্টেক হয় তাহলে SIR বাতিল করে দেবো। সম্ভবত প্রাক্তন ইলেকশন কমিশনার লাভাসা, তিনি একটা ইন্ডিয়ান এক্সপ্রেসে লিখেছেন, আচ্ছা গ্রস ভায়োলেশন হলে, আইনের গ্রস ভায়োলেশন হলে বাতিল করে দেবেন, যদি আমি সিঙ্গেল ম্যান, যদি আমার প্রতি অবিচার হয় তাহলে বিচার পাবো না। এটা জজেরা বলতে পারেন। তো আমরা দেখছি যে বর্তমানে এই যে পিছিয়ে পড়া সমাজ, যারা আদিবাসী এবং মুসলমান, তারা তো নানান ক্ষেত্রে বঞ্চিত, এবং দেখছি যে
ওবিসির ক্ষেত্রে মুসলমানরা প্রচুর পরিমাণে বঞ্চিত, এটা নিয়ে আপনাদের কি স্ট্যান্ড? দেখুন, প্রথমত বলি যে আপনার সাচার কমিটি, তারপর রঙ্গনাথ মিশ্র কমিশন, তারপরে আরো আসলে কি বলুন তো, যে সংরক্ষণ দাবি করা এবং সংরক্ষণ পাওয়া উচিত, কিন্তু আজকে আমরা কি ফেস করছি, আজকে আমি বাঁচতে পারবো কিনা। হ্যাঁ, আমার দেখুন, অস্তিত্বের লড়াই। অস্তিত্বের লড়াই, মানে আজকে সংবিধান, ভারতবর্ষের গণতন্ত্র, হ্যাঁ এটাই আক্রান্ত। ফলে ভারতবর্ষের সংবিধান এবং গণতন্ত্র যদি বাঁচাতে পারি, বাকি লড়াইগুলো, ধরুন আমার হার্টের রোগ আছে, পায়ে একটা নখ উড়ে গেছে, হার্ট অ্যাটাক হয়েছে, হ্যাঁ, পেশেন্ট তো বলবেই আরে রক্ত পড়ছে ওটাই, কিন্তু ভালো ডাক্তার কি বলবে বলুন তো? ভালো ডাক্তার বলে আরে দৌড়, ওটা তো ট্রিটমেন্ট করা যাবে, দরকার হলে একটা আঙুল কেটে দিলেও তুই বাঁচবি, আগে তোর হার্টের ট্রিটমেন্টটা হোক। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশ থেকে আরম্ভ করে, আসাম থেকে আরম্ভ করে, হ্যাঁ, কিভাবে বাংলা ভাষায় কথা বলার জন্য সারা, হ্যাঁ, এই সোনালী বিবিতে, এবং সুপ্রিম কোর্টে গিয়ে বলছে, এবং বাকিদের এখনো ফিরে আসতে আমার হয়নি। বাংলার সঙ্গে অন্য রাজ্যগুলো তফাৎ থেকে বলুন তো, বিহারে কেউ বিহারভাষী বলে আক্রান্ত হবেন না, তামিলনাড়ুতে কেউ তামিলভাষী বলে কেউ আক্রান্ত হবে না, বাংলায় কিন্তু এটা এক্সট্রা অ্যাটাক। এটা আজকে বাংলার মানুষদের, অত্যাচারিত, নিপীড়িত, বঞ্চিত মানুষ, মুসলিম, খ্রিস্টান এবং আদিবাসী দলিতদের এটা বুঝতে হবে যে এই বিপদটা অন্য কোনো রাজ্যের ক্ষেত্রে নেই। আছে, দেখাতে পারবে? আমার ভাষায়, মাতৃভাষায় কথা বললেই আমি বিদেশি, এই ভয় কিন্তু, এই আক্রমণ কিন্তু আর কোনো রাজ্যের মানুষ, সব দিক থেকে আক্রান্ত হচ্ছে, সব রাজ্যে দেশই আক্রান্ত, কিন্তু এটা বাংলার উপর এক্সট্রা আক্রমণ। আমি আমার মায়ের ভাষায় কথা বললে আমি বিদেশি হয়ে যাচ্ছি, ভাবুন তো। এইটা এটা আমি আমার জন্মের পরে প্রথম কথা ফুটে যে ভাষায় আমি আমার মাকে দেখেছি, সেই ভাষা বলাটা অপরাধ। কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখছি যে আহ, কেন্দ্র সরকারের যে বঞ্চনা, মানে এই যে বললেন যে পুশব্যাক করে রাত্রেবেলা অন্য দেশে ফেলে দিয়ে আসা, তো রাজ্য সরকার ঠিকভাবে তাদের কর্মসংস্থান দিতে পারছে না, পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে তারা কাজ করছে, বা রাজ্য সরকারের হয়তো প্রচেষ্টাতে কেউ কেউ ফিরে এসেছে, কিন্তু কখনো কখনো দেখা গেছে সেরকম ভাবে রাজ্য সরকার সচেষ্ট হয়নি। তারপরে মমতা ব্যানার্জি বলেছেন যে এসআইআর আমি থাকতে হবে না, ওয়াকফ হবে না, তারপরেও সেগুলো হয়ে গেল। তো এই টোটাল সমস্যা নিয়ে কি আহ, মুসলিম এবং আদিবাসী তারা একটু চিন্তিত, আপনি কি বলবেন? আচ্ছা, আমরা কোন কোন দেশের নাগরিক? ভারতের নাগরিক তো? একদম। আমি কি পশ্চিমবাংলার নাগরিক? না। ভারতবর্ষের নাগরিক। এবং এই প্রশ্নটা আজকে যদি আমায় বলেন না, এবার মারাত্মক প্রশ্ন। কারণ হচ্ছে আমার ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, ভারতবর্ষের যে কোনো জায়গায়, হুম। যে কোনো জায়গায় বাস করা, যে কোনো জায়গায় ব্যবসা বাণিজ্য করা আমার ফান্ডামেন্টাল রাইটস। আমার রাজ্যে কাজ আছে কি নেই এটা সেকেন্ডারি প্রশ্ন। ফলে এই প্রশ্নটা তুলে আসলে আমার মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এটাকে, এই প্রশ্নটাকে পিছনে দেওয়া হচ্ছে। যারা তুলছেন আমি তাদের কাছে অনুরোধ করবো একবার ভেবে দেখবে। ভারতবর্ষের আমার সম্ভবত আর্টিকেল 19-এ আছে যে যে কোনো ভারতবর্ষের যে কোনো জায়গায় বসবাস করা, যে কোনো জায়গায় ব্যবসা করা, এটা আমার মৌলিক অধিকার। হ্যাঁ, সেই মৌলিক অধিকারকে সেই হরণ করা মৌলিক হচ্ছে। অধিকার, অর্থাৎ এটা সংবিধানের উপর আক্রমণ হচ্ছে। আপনি ওই রাজ্যে কাজ আছে কি কাজ নেই এই বলে আসলে সংবিধানের উপর আক্রমণটাকে আপনি ডাইলিউট করে দেওয়ার চেষ্টা করছেন। এক, 2 নম্বর, এটাও মিথ্যে কথা। সবচেয়ে বেশি অন্য রাজ্যে কাজ করতে যায়, মোদী সরকারের দেয়া হিসেবে আছে, হচ্ছে যোগী রাজ্য, তারপরে বিহার, উত্তরপ্রদেশ। হ্যাঁ, বা পশ্চিমবাংলা 5ম স্থানে, এবং 100 দিনের কাজ যদি চলতো সেটা আরো নিচের দিকে নেমে যেত। দুর্ভাগ্য এটা। যারা এইসব বলছেন তারা জানেন না এরকম নয়। আমি অনুরোধ করব যে বিপদটা বুঝুন, যে আক্রমণ ভারতবর্ষের সংবিধান। হ্যাঁ,
ফলে ওই রাজ্যে কাজ আছে কি নেই, হ্যাঁ, যেমন আমরা ধরুন এই পরিযায়ী শব্দ ব্যবহারের কি বিরোধী। দেশের মানুষ তারা। হ্যাঁ, আমার ছেলে যদি জেএনইউতে পড়ায় আমি পরিযায়ী অধ্যাপক বলি? আমার ছেলের আইএএস হয়ে দিল্লিতে পোস্টিং, তাহলে পরিযায়ী আইএএস বলি? গরিব মানুষ যারা বিশাল অট্টালিকা তৈরি করে দিচ্ছে, যে অট্টালিকায় আপনি বাস করেন, তারা পরিযায়ী হয়ে গেল। আর আমার ছেলে যেহেতু লেখাপড়া শিখেছে, প্রেসিডেন্সি থেকে পড়েছে, সেই জন্য সে জেএনইউর অধ্যাপক হলে সে গর্ব। হ্যাঁ, আমরা পরিযায়ী শব্দটারই বিরোধী, যদিও আইন আছে, মাইগ্রেশন লেবার অ্যাক্ট আছে। আপনি বহুদিন ধরে এই বন্দি মুক্তি কমিটি পরিচালনা করছেন এবং তার একেবারে সম্পাদক হয়ে আছেন, তো অনেক লড়াই করেছেন। বিগত সরকার, এই সরকার, সব সরকারের সময় লড়াই করেছেন, এবং আজকে আপনি এতক্ষণ পর্যন্ত যা বললেন তা প্রায় ভীতি প্রদর্শন টাইপের হয়ে গেল আমাদের জন্য, আমাদের বাংলা এবং বাঙালি তথা ভারতবাসীদের জন্য। আপনি কি আশার আলো দেবেন? দেখুন, এই যে বিজেপি আক্রমণ করছে মুসলমানদের, দলিতদের, এই যে এসআইআর করে নাম বাদ দিতে চাইছে, এটা কি শক্তির লক্ষণ নাকি? যদি ওদের জনগণের প্রতি ওদের ভরসা থাকতো, জনগণ যদি ওদের থাকতো, সঙ্গে থাকতো, তাহলে নাম কেটে দিতে বলে? হ্যাঁ, আসলে ওরা জানে যে মানুষ ভোট দেবার সুযোগ পেলে পাশা উল্টে দেবে। এবারই দিয়েছিল তো লোকসভা নির্বাচনে। হ্যাঁ, যদি বাংলায় আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারতাম, 6টা সিটে হিসেব দেখবেন লোকসভা নির্বাচনে অন্যরা হেল্প করেছে, তাই বিজেপি ওখান থেকে জিতেছে। তাহলে যেখান থেকে 6টা মানে 12টা সিট তো কমে যেত। বেশ, আমরা নতুন সকালের অপেক্ষায় থাকবো, এই কথা বলেই আজকে আমাদের এই পর্ব আমরা শেষ করব। আমরা ফেস টু ফেস অনুষ্ঠানে ছিলাম, আমাদের সঙ্গে ছিলেন বন্দি মুক্তি কমিটির সাধারণ সম্পাদক ছোটন দাস। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।